7,90,000 কোটি টাকার বাজেট পেশ। জুলাই যোদ্ধাদের জন্য একাধিক প্রণোদনা, শিল্প রক্ষায় শুল্কে পরিবর্তন, বৈষম্যহীন টেকসই অর্থনীতির প্রত্যয়। বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে এই খেলাপি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছে। কমছে চিনি, ওষুধ, অপরিশোধিত তেল সহ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের মূল্য। বাড়বে সাবান, শ্যাম্পু, মোবাইল সহ বেশ কিছুর দাম। মূল্যস্ফীতির লাগাম টানাই চ্যালেঞ্জ। বিগত সরকারের ধারাবাহিকতা ধরে রাখার বাজেট, মন্তব্য রাজনৈতিক নেতাদের। অবাস্তবায়নযোগ্য হওয়ায় বাড়বে সীমিত আয়ের মানুষের কষ্ট। বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাতে কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট, সেটা এগুলো এখানে একটু কম আছে। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ দল। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী 1 মাসের মধ্যে সনদে আসা সম্ভব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি। দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কথা বললেন প্রধান উপদেষ্টা। যত কিছু ইস্যুস আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটি হলো আমাদের লক্ষ্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণতন্ত্রের অনুপস্থিতিতে এবারের বাজেট এক অদ্ভুত নাটকীয়তা। এবার গতানুগতিক জাঁকজমক নেই উচ্চ জিডিপির স্বপ্ন কিংবা মেগা প্রকল্পের ঢাকঢোল। সংসদের টেবিল চাপড়ানো উচ্ছ্বাসের বদলে নিঃশব্দ প্রত্যাশা। অর্থ উপদেষ্টা জানালেন 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে জনজীবনে স্বস্তি ফেরানো কঠিন। তারপরও দেশ গঠনে গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার 3-0 ধারণা। অর্থনৈতিক সংকোচন, বৈদেশিক মুদ্রা নিয়ে চাপ, মূল্যস্ফীতি ও আয় বৈষম্যের বাস্তবতায় আসছে 2025-26 অর্থবছরের বাজেট। যে কারণে আগের যে কোনো সময় যে এবারের বাজেটের ভাষা বেশি সংযমী, লক্ষ্য বাস্তবসম্মত। বিপ্লবের অকুতভয় শহীদগণকে যারা। তবে এর মাঝেও কিছু উদ্যোগ রয়েছে যা আগে কখনো বাজেটে দেখা যায়নি। এবারই প্রথম সরকার জুলাই যোদ্ধাদের জন্য আয়করের নতুন ক্যাটাগরি চালু করছে। এর আওতায় তাদের করমুক্ত আয় সীমা হবে 5,25,000 টাকা। তবে এই সুবিধা মিলবে পরের 2 অর্থ বছরে। এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তৈরি হবে আলাদা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। সুখবর আছে সরকারি চাকরিজীবীদের জন্য, কেননা আগামী 5 বছর তারা মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের গাঁট থেকে খরচ হবে প্রায় 82,000 কোটি টাকা। আবারও ফিরতে পারে অভিন্ন ভ্যাট হার, সে হার হতে পারে 15%, বাধ্যতামূলক হতে পারে ডিজিটাল ট্যাক্স রিটার্ন। বাজেটে গুরুত্ব পাচ্ছে সংস্কার কমিশন ও IMF এর সুপারিশ। এ কারণে ধীরে হলেও ভর্তুকি কমবে, নির্ভরতা বাড়তে পারে বিদেশি ঋণে। শীর্ষ 10 মন্ত্রণালয় পাবে 2,96,000 কোটি টাকা। এই বরাদ্দের সবচেয়ে বড় অংশ যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে। নতুন বাজেটের মাধ্যমে এবারই প্রথম দেশের জিডিপির আকার ছাড়িয়ে যেতে পারে $500 বিলিয়ন। একই সাথে বদলে গেছে বাজেটের গতানুগতিক দর্শন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো উন্নয়নকে নয়, অর্থনীতির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। তবে এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। একই সাথে শঙ্কা রয়েছে মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপ নিয়েও।
বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে, তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট অনুমোদন পাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্যতিক্রম সময়, অর্থনীতিতে নানামুখী চাপ স্পষ্ট, তবুও কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা। বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর জাল। ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থবছরের জন্য বাড়ানো হয়নি। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম, আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনির শুল্ক। টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোর চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। রিমন রহমানের রিপোর্ট। আর্থিক ক্ষেত্রে কঠিন চাপ, উচ্চ মূল্যস্ফীতি আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো বাজেট। বেলা ৩টায় টেলিভিশনে নিজের প্রথম এবং দেশের ৫৫তম বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় হাতে কিছু টাকা এসেছে, গড়তে চান ছিমছাম নতুন একটি ঘর, তাতেও স্বস্তি নেই। নির্মাণ সেবায় বাড়তি ভ্যাট বসিয়েছেন অর্থ উপদেষ্টা। অনলাইনে পণ্য কিনবেন, সেখানেও বাড়তি অর্থ গুনতে হবে। ভ্যাটের হার ১ লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে ১০%। প্লাস্টিকের পণ্য যেমন টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থলী সামগ্রী, টয়লেটিস সামগ্রী কিনতেও এখন লাগবে বেশি অর্থ। ব্রেড, নাটবোল্ট, হার্ডওয়্যার পণ্য অর্থ উপদেষ্টার চোখ এড়ায়নি। ১৫২টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত ২% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। গুটি কয়েক পণ্যে মিলেছে ভ্যাট অব্যাহতি। মাটির তৈজসপত্রে ছাড় দিলেন উপদেষ্টা। স্যানিটারি ন্যাপকিন, এলএনজি, প্যাকেটজাত গুঁড়োদুধ, ৩০ ইঞ্চি কম্পিউটার মনিটর, যাত্রী পরিবহনের উড়োজাহাজে কমবে ব্যয়। আইসক্রিম প্রেমীরা বাজেটে ছাড় পেয়েছেন, কমেছে সম্পূরক শুল্ক। তবে সিগারেট তৈরির পেপার এবং ওটিটি প্ল্যাটফর্মে আরোপ হয়েছে 10% শুল্ক। এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। যারা একটু স্বাস্থ্য পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ বা পানীয়, শিশু খাদ্যের দাম। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কমছে চিনির আমদানি শুল্ক। এছাড়া বাস ও মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল, টায়ার, টিউব, ব্রেকের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ইনসুলিন, ক্যান্সার সহ ৫৯ ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক। প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছে। মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট, ব্লেন্ডার, জুসার, মিক্সার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের। মোটর ভেহিকেল ম্যানুফ্যাকচারিং, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনে ৫% ভ্যাট বসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে দাম। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা ২০২৬-২৭ ও ২০২৭ অর্থ বছরের জন্য কিছুটা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে জুলাই যোদ্ধাদের জন্য দেয়া হয়েছে করমুক্ত আয়ে ছাড়। জমি রেজিস্ট্রেশন ফি ২% কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তিত এই সময়ে দেয়া বাজেটে করজাল বিছিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য, কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে ঢালাওভাবে করের বোঝা চাপালে সংকট আরও উস্কে যেতে পারে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে উল্লেখ করে বিএনপির নেতারা বলেছেন, সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। জামাত ইসলামী বলছে, গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত, অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের।
বিনিয়োগকারীদের দ্রুত সহজ সেবা প্রদানের লক্ষ্যে সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করে সরকার। সেই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিশ্লেষণ। ইতিমধ্যে বাজেট নিয়ে নিজেদের মত তুলে ধরেছেন দলগুলোর নেতারা। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে। রাজস্ব আয়ের সাথে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন তারা। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না, এজন্য যে ওনারা ওনাদের মতো একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব, তবে বাজেট অলসো কিন্তু একটা আইন। সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক শেষে বাজেট নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। আগের বাজেটের গুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট, সেটা এগুলো এখানে একটু কম আছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। ভেতরে এমন কোনো ইনসেন্টিভ কিংবা এরকম কোনো পদ্ধতি তারা অ্যাডাপ্ট করতে পারেনি যেটা থেকে আপনি মনে করতে পারেন যেটা তারা বাস্তবায়নযোগ্য একটা বাজেট করেছে। তাদের একটা বাজেট করা দরকার ছিল, 7,90,000 কোটি টাকার একটা বাজেট তারা করে দিয়েছে। বলছে যে বিনিয়োগ করলে জমি, ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর দিয়ে, এই সমস্ত জিনিস, তার মানে আগেরই পুনরাবৃত্তি। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও পর্যালোচনার পরেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাজেটে কাঠামোগত দুর্বলতা থেকে গেছে, বৈষম্যহীন সমাজ গঠনের সহায়ক হয়নি এবারের বাজেট, মত সিপিডির। অন্যদিকে বাজেটকে ব্যবসা বান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অব কমার্স। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছেন টিআইবি। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে ধানমন্ডির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানান। বলেন, সামাজিক সুরক্ষা খাতে ভালো বরাদ্দ থাকলেও এর বড় অংশই সরকারি কর্মচারীদের পেছনে খরচ হবে। দরিদ্র মানুষের জন্য শেষ পর্যন্ত যা থাকবে তা অপর্যাপ্ত বলে মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় স্বচ্ছভাবে করদাতাদের নিরুৎসাহিত করবে। কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে, এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বিকেলে মতিঝিল কার্যালয়ের অডিটোরিয়ামে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া জানায় ঢাকা চেম্বার অব কমার্স। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ব্যক্তি করদাতার মোট প্রাপ্তির উপর টার্নওভার বাড়িয়ে 1% করায় তার স্থানীয় বিনিয়োগ কমাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশীয় মোবাইল উৎপাদনে ভ্যাট বাড়িয়ে 10% করার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন ডিসিসিআই সভাপতি। বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে, আমরা যে তারপরে যে খুব খারাপ হয়েছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন, আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরও বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে
সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি, ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। এদিকে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী বলে জানায় টিআইবি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের বৈঠকের রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় আলোচনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। ২৮টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা ৩টা থেকে এক এক করে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবেশ করেন ফরেন সার্ভিস একাডেমিতে। দ্বিতীয় দফায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সভাপতি ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সূচনা বক্তব্যে বলেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি হয়নি, রাজনীতি সৃষ্টি ঐক্যবদ্ধ হওয়া আর দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন না হারিয়ে যায় তার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই সনদ তৈরি করাই মূল লক্ষ্য। যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ তৈরিতে যে বিষয় নিয়ে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমাদের হাতে সময় খুব কম, কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। বৈঠক চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হবে। দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ নির্মাণের সংস্কার বাস্তবায়নে 5 আগস্টের আগেই জুলাই সনদ চায় প্রায় সব রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে প্রস্তুত তারা। তবে 1 মাসের মধ্যে সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে প্রস্তুত তারা। তবে 1 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরে সংসদ নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখে না বিএনপি। বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। এতে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও জোট প্রধানরা। তাদের সাথে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের। বৈঠকে 5 আগস্টের আগেই রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ তৈরির বিষয়ে ঐক্যমতে পৌঁছান নেতারা। যদিও বিএনপি মনে করে, সংবিধান সংশোধন ছাড়া ঐক্যমত হওয়া অন্যান্য কমিশনের প্রস্তাবিত সংস্কারে 1 মাসের বেশি সময় লাগবে না। পাশাপাশি হতাশা ছিল সংস্কারে ঐক্যমত থাকা বিষয়গুলো এখনো প্রকাশ না করায়। কিছু বিষয় আছে যেগুলোর সাথে আসলে রাজনৈতিক দলগুলোর আদর্শের বিরোধ আছে, সেগুলো কোনোদিন জীবনেও জিন্দিগিতে ঐক্যমত হবে না রাজনৈতিক দলগুলো। যেসব প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে। 5 তারিখে যেন এই জুলাই সনদটা সামনে চলে আসে পরিপূর্ণভাবে। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী 1 মাসের মধ্যে সনদে আসা সম্ভব। সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। তবে যেগুলো ঐক্যমত্যে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে, কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে
আমরা সমন্বয় করেই সংস্কার আমরা করতে হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে। কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি। সংস্কার ইস্যুতে বৈঠক হলেও গুরুত্ব পেয়েছে সংসদ নির্বাচন ইস্যু। বিএনপির পক্ষ থেকে সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রূপরেখা তুলে ধরা হয়। এ সময় অধিকাংশ দল বিএনপির প্রস্তাবে সহমত জানায়। তবে জামাত সহ কয়েকটি ধর্মভিত্তিক দল ভোটের জন্য আরও কয়েক মাস সময় দিতে চায় সরকারকে। আর জুলাই সনদ ছাড়া ভোটের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদ হওয়ার আগে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, কারণ তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, সবকিছু আসলে নির্বাচনের দিকেই যাবে। এবং জুলাই সনদ রচনার সাথে সাথেই যাতে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে দেয়। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল। সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন। সংবিধান সংশোধনী ব্যতিরেকে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। বৈঠকে সংস্কারের জন্য আর সময়ক্ষেপণ না করতে কমিশনের প্রতি আহ্বান জানায় দলগুলো। ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকগুলো সর্বদলীয় না করে আগের মতো আলাদা করার দাবি জানান তারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনে 1000 পরিবারকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার ও সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ বা নৌজা প্রত্যয় সেন্ট মার্টিনের বিএন ইসলামিক স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে। এই মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষ সহ 5 শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এই কার্যক্রম হাতে নেয় নৌবাহিনী। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।